95 জন পাস করবে এবং হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড সব আমার কোচিং থেকে থাকবে। এটা বলার বা যুক্তিগতার লজিক হচ্ছে আলহামদুলিল্লাহ এরা এত সুন্দরভাবে প্রিপেয়ার হয়েছে, যেটা হচ্ছে আশা করি গতবার আশা করছিলাম না, মানে ওদের আগের ওই বেসটাকে আশা করছিলাম না যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কিন্তু সারপ্রাইজিং ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সব আমার বেস থেকে এবং সবগুলাই পাস করছে, দুইটা মনে হয় ফেল করছি। ওই বেসে স্টুডেন্ট আছেন মেবি 93 জন, 93 জনের মধ্যে 2 জন মনে হয় ফেল করছেন আর বাকি সবাই পাস করছে, প্লাস হচ্ছে আপনার এরকম ভালো রেজাল্ট হয়েছে। এখন বলতে পারেন স্যার 104 জনের মধ্যে 95 জন পাস করা স্বাভাবিক না, আইএসটিতে 104 জনের মধ্যে 95 জন পাস করা স্বাভাবিক না। কেন? আপনার ধরেন ঢাকা আইএসটিতে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে 188 জন, সরি 220 জন, এর মধ্যে পাস করছে 59 জন, বুঝেন? এরকম মনে করেন যে 50% পোলাপানও পাস করতে পারে না, সর্বোচ্চ 35 থেকে 40% প্রত্যেকটা ক্যাম্পাস থেকে পাস করে, সেইখানে আমাদের প্রায় 90% স্টুডেন্ট পাস করছে। হচ্ছে যেটা আমাদের জন্য অনেক ছিল আলহামদুলিল্লাহ। তো এই ব্যাচের যারা আছে এরা হচ্ছে আলহামদুলিল্লাহ আশা করি সবাই পাস করবে, মানে আপনার ফেল করার মতো নাই, কারণ যে সাজেশন দিছি, যে সুপার সাজেশন দিছি আলহামদুলিল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। ধরেন আপনার এই কমিউনিটি মেডিসিন 35টা কোশ্চেন দিছি, এর মধ্যে 20টা কোশ্চেন পরীক্ষা, এরপর অ্যানাটমি আপনার 30টা কোশ্চেন দিছি, ইনশাআল্লাহ 20টা কমন থাকবে। ফিজিওলজি 36টা কোশ্চেন দিছি, এর মধ্যে আপনার হচ্ছে 20টা কমন থাকবে ইনশাআল্লাহ। আর কম্পিউটার 25টা প্রশ্ন দিছি, এর মধ্যে 20টা ইনশাআল্লাহ কমন থাকবে। ধরতে গেলে মনে করেন যে এটাকে বলা হয় সুপার সাজেশন। তো আশা করি সাজেশনে 90% ইনশাআল্লাহ কমন পড়বে। এখন একটা স্টুডেন্ট সাজেশনে 90% কমন পায়, তাহলে তার কি ফেল করার কোনো উপায় আছে? নাই। এরপরে এমসিকিউ প্যাটার্ন, এমসিকিউ আপনাদের যে বইয়ে দিছি ওইটা তো আছেই, প্লাস কি করছি আবার আপডেট করছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। মনে করেন যে একটা চ্যাপ্টার থেকে, যেরকম ধরেন হচ্ছে আপনাদের এই যখন অ্যাডমিশন প্রিপারেশন নিছি তখন ধরেন একটা চ্যাপ্টার থেকে যত প্রশ্ন হতে পারে সকল প্রশ্ন নিয়ে পরীক্ষা দিছি, অতএব এইটা না আসুক ওইটা আসবে, এইটা না আসুক ওইটা আসবে, মানে কমন পড়বেই। তো আশা করি ইনশাল্লাহ ওদের এমসিকিউ ভালো হবে, রিটেনও খুব ভালো হবে এবং আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে। এটা আপনাদের বলার কারণ হচ্ছে কি, আপনারা একদম শেষ পর্যন্ত যারা আইসি স্টাডি পয়েন্টের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি সহায় করে, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, হ্যাঁ সবকিছু যদি ঠিকঠাক থাকে, সবারই সবারই ফার্স্ট ইয়ারে একটা সুপার রেজাল্ট হবে। শুধু ভালো রেজাল্ট না, সেটা হচ্ছে সুপার রেজাল্ট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বাট কষ্ট করে বা যত কিছুই হোক আপনার হচ্ছে পড়াশোনার সাথে থাকতে হবে। এই আপনারা কি করবেন আমি বলে দিই, এই যখন ক্লাসটা খুলবো না তখন হচ্ছে যে মনে করেন যে বন্ধু বান্ধবের চক্করে পইরা, হ্যাঁ এক কথায় মনে করেন যে পড়াশোনা থেকে আপনারা অনেক দূরে চলে যাবেন, বা এত এই যে ধরেন হচ্ছে মোটামুটি ভাবে আজকে 30-32 জন ক্লাস উপস্থিত, তখন আমি 16-17 জন খুঁজে পাবো না, এটা হচ্ছে সব থেকে একটা ব্যাড পয়েন্ট। তো এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, যত স্ট্রাগল হোক, যত সংগ্রাম হোক, যত অসুবিধাই হোক, যেখানেই থাকেন। মনে করেন যে আপনি সামহাও হাসপাতালে এক্সিডেন্ট করে ভর্তি, তো আপনার মাথাটা চলে আর আপনার মনে করেন যে মুখটা চলে, তখন ওই মোবাইলটা হাতে লইয়া হ্যাঁ হাসপাতালে যে থাকবো, মনে হয় যে হাত পা আপনার ভাঙ্গা, ওরা কবেন যে এই যে লিঙ্কের মধ্যে ঢোক, আমি ক্লাসটা শুনবো। আপনার ক্লাসে উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে এই আপনার ইন্ডিকেটর অফ হেলথ, স্যার শুনেন, হ্যাঁ আমাদেরকে যাদের পড়া ধরবেন না তারা যদি না পারি একটু বকা দিবেন, একটু লজ্জা দিবেন, তাহলে বেশি বেশি পড়তে ইচ্ছে করবে।
না, এইটা এইটা আসলে হচ্ছে আমাদের যে বয়স, হ্যাঁ, এই বয়সে আসলে পড়াশোনা বকাঝকা দেওয়া বা ওইভাবে লজ্জা দেওয়া, হ্যাঁ, এটা আসলে হচ্ছে এই বয়স আপনাদের না। তবে হ্যাঁ, আমি কিন্তু 500 পাওয়ারের ট্যাবলেট দিতে পারি। আর শুনবেন 500 পাওয়ারের ট্যাবলেট কি? আমাদের একটা টিচার ছিল প্রাইমারিতে, যখন ক্লাস 5 এ পড়তাম, হেড টিচার ছিল আমাদের। তো তিনি আবার হচ্ছে গণিতের ক্লাস করাতেন এবং লোকটা এত বেশি ভালো ছিল, স্যারটা এত বেশি ডেডিকেটেড ছিল যে মনে করেন যে ক্লাস ছুটি হয়ে গেছে এরপরেও সে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিত। কোনো কোনো সময় শুক্রবারের ক্লাস তো এত বেশি ডেডিকেটেড ছিল। হ্যাঁ, তো এর মনে করেন যে মানে পড়ার সময় যদি কেউ ক্লাসে কথা ডিস্টার্ব করলো অথবা কেউ যদি হোমওয়ার্ক না করে নিয়ে আসতো, হ্যাঁ, অথবা ধরেন হচ্ছে সে অনেক বুঝাইছে, আপনি বুঝছেন, তারপর আপনি পারলেন না, এরপর সুন্দর করে ডাক্কে দিব, ও আসো বাবা এদিকে আসো, আইসা তোমার কান্নার ধরবো, কত ট্যাবলেট পাওয়ার, কত খাবা, 250 না 500, হ্যাঁ, আমার মনে হয় যে ঠাস করে গালের মধ্যে একটা মারতো, চল দিয়ে কইতেছে বাবা অসুবিধা নাই। এরপরে যদি না পাও বা যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু এটা আবার আরো 500 হবে, ঠিক আছে? তো আমি আসলে এত বকা দিতে পারি না বা লজ্জা দিতে পারি না, হ্যাঁ, কিন্তু যদি মনে করেন যে আপনারা ওই এটা বাধ্য করেন, ওই 500 পাওয়ারের ট্যাবলেট দেওয়া, 250 পাওয়ারের ট্যাবলেট দেওয়া, হ্যাঁ, অফলাইন অনলাইনে তো আর মারা যাবো না, কিন্তু হচ্ছে অফলাইনে কিন্তু আমি 500 পাওয়ার ট্যাবলেট পাঠাই দিব। তখন কিন্তু একবারে মনে করেন যে অন্তরের মধ্যে যায় কাঁদবো, হ্যাঁ, তখন হচ্ছে চোখ দিয়ে পানি বের করবেন, পরে কবেন যে না এই বেড়া ক্লাস আর জীবনও করবো না, দূর বেড়া, এই বেড়া হুদাই, মানে এরকম এরকম। দিলে তো অনেক লাগে, তখন পড়বই না, আর লজ্জা দিলে তো পড়বো, বুঝলেন? না স্যার, স্যার ওগুলো দরকার নাই স্যার। স্যার আমাদের ক্যাপ্টেনকে একটু দিয়ে দিয়ে। আচ্ছা, অসুবিধা নেই। আমি একাই কেন লজ্জা দেব? সবাইকে দিতে হবে। আচ্ছা, অসুবিধা নাই, হচ্ছে সময় বলে দিবে, হ্যাঁ, এখন আপনাদের ফোর্স করব না। আসলে সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ফোর্স করেও ভালোবাসা অর্জন করা যায় না। যদি আপনি হচ্ছে বুঝায় অর্জন করতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে বুঝায় পারি তাহলে আমি তো ওইটা ওই 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 যাব না। আর আশা করি যারা আমার স্টুডেন্ট ওরা ওই টাইপের হবেই না। ইররেগুলার ক্লাসে পড়া পারে না অথবা চেষ্টা করে না, ওই টাইপের হবেই না। দুদিন পরে আপনারা নিজেরা এমন ভাবে প্রিপেয়ার করুন, আরে স্যারের পড়া না শিখলে তো লজ্জা, স্যার তো আমার জানে যে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি সেই স্টুডেন্ট, তাহলে তোমার শিখতেই হবে। তখন মনে হয় সব কিছু ফালাই দিয়া মনে হয় যে সারাদিন যেটা লিপস্টিক দিতেন, ওই পাউডার মাখতেন, এইটা করতেন, সেলফি তুলতেন, রিলস বানাইতেন, টিকটক বানাইতেন, হ্যাঁ, এগুলা সাইরা দিয়া মনে হবে যে না আগে বেড়া, এই বেড়া পড়াটা শিখি, এই বেড়া পড়াটা শিখি, হ্যাঁ, তখন এইটা মনে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, টিকটক বানাল কে কে? টিকটক আছেন আপনাদের? মেয়েদের পার্সোনাল টিকটক আইডি থাকে, মানে হচ্ছে স্যার আছে। টিকটক উলি যাই বালা, আমার উলি যাই দেখে, আমার উলি যাই মনে করে যেটা আমাদের লাভ রেক দেয়, কমেন্ট করে, আমার একটু করে উলি যাই দিলে পাবলিশ করে না, এরকম কিন্তু মোটামুটি মানে অনেকেরই আছে। ওকে, আমরা ক্লাসে ফিরে যাই, আমরা অনেক বিষয়ে অনেক কথা বললাম, এবার ক্লাস করবো ইনশাআল্লাহ। ডিটারমিনেন্ট অফ হেলথ, ডাইমেনশন অফ হেলথ, ইন্ডিকেটর অফ হেলথ, এর মধ্যে ডাইমেনশন অফ হেলথ গুলো মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। এরপর ইন্ডিকেটর হেলথ গুলা একটু গুরুত্বপূর্ণ, এরপর ডিটারমিনেন্ট অফ হেলথ গুলো, বাট এই 3টা পয়েন্টের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাহলে আমরা এগুলো ইনশাআল্লাহ অবশ্যই দেখে নিই হেলথ, ঠিক আছে? জাস্ট পয়েন্ট গুলো মুখস্থ করবো, আর কিছু না। এখন আজকে আমরা বুঝাই দিই ইন্ডিকেটর অফ হেলথ এর পয়েন্ট গুলো। একটা আছে মর্টালিটি ইন্ডিকেটর। মর্টালিটি মানে কি বুঝা জানেন? মৃত্যু হার। ধরুন হচ্ছে একটা দেশের মানুষ যে মারা যায়, এই এটার বলে না যে এই দেশের মৃত্যু হার কত, এখন এটা ডিটেকশন করে কেমনে যে কয়জন হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গেছে,
কয়জন হচ্ছে আগুনে মারা গেছে, কয়জন বাচ্চা জন্মদান দেওয়ার সময় মারা গেছে, অথবা কয়জন বাচ্চা জন্মের হওয়ার পরে মারা গেছে, অথবা ধরুন হচ্ছে আপনার বয়স বয়স হয়েছে নর্মালি ৭৫-৮০ বছর হয়েছে মারা গেছে, কয়জন কিডনি রোগে মারা গেছে, হ্যাঁ কয়জন হচ্ছে আপনার এই সেপটিক মানে ক্যান্সারে মারা গেছে, হ্যাঁ এরকম ভাবে আপনার হচ্ছে মারা যায় না। ওই সকল তথ্য আইনে তো বলি যে আমাদের দেশের মৃত্যু হার এত, এরকমই তো ব্যাপারটা, তাই না? তো মর্টালিটি ইন্ডিকেটর মানে মৃত্যু হারকে বোঝায়, যেরকম সিডিআর ক্রুড ডেথ রেট মানে বিক্ষিপ্ত ভাবে যা মারা যায়, এক্সপেকটেশন অফ লাইফ মানে ওই যে আপনি ৭৫ বা ৮০ বছর বাচ্চা ছিলেন, ৮২-৮৩ বয়স হয়েছে, স্বাভাবিকভাবে আপনি মারা গেছেন, এটা এজ স্পেসিফিক ডেথ রেট মানে বয়স অনুসারে কিরকম, ধরুন হচ্ছে ১০ বছর বয়সে এতজন মারা গেছে, ২০ বছর বয়সে এতজন মারা গেছে, ৪০ বছর বয়সে এতজন মারা গেছে। ইনফ্যান্ট মর্টালিটি রেট অর্থাৎ একটা বাচ্চার বয়স যদি ২৯ দিন থেকে মানে ১ মাস থেকে ১২ মাস, ১ মাস থেকে ১২ মাস বয়স থাকে, তখন তাকে ইনফ্যান্ট বলা হয়। আমরা এইজ রেশিও আমি হয়তো বেসিক পড়াইতে যাই, আমি আপনাদেরকে বলছিলাম এইজ রেশিও নামে একটা টার্ম বলছি। এইজ রেশিও যেরকম যেই আপনি মানে সদ্য জন্মগ্রহণ করলেন মানে আপনার বয়স যেই দিন হচ্ছে আপনার এই ০ থেকে ২৮ দিন বয়স, তখন আপনাকে বলা হয় নিওনেট, তখন আপনাকে বলা হয়েছে নিওনেট বেবি। এরপরে আপনার বয়স যখন হচ্ছে ২৯ দিন থেকে, দ্যাট মিনস ১ মাস থেকে ১২ মাস বয়স, হ্যাঁ তখন আপনাকে বলা হয় ইনফ্যান্ট বেবি। এরপর যখন ১ বছর থেকে ৪ বছর অথবা কোনো বইয়ে দেওয়া আছে ৫ বছর বয়স, তখন সেটাকে বলা হয় চাইল্ড, তখন তাকে বলা হয় চাইল্ড। হ্যাঁ তাহলে যদি আপনার বয়স ৮ মাস থাকে তখন আপনাকে কি বলবো আমরা, বলেন? ইনফ্যান্ট। ইনফ্যান্ট, হ্যাঁ এই রেশিওটা আমরা আবার শিখে দেই। যখন হচ্ছে একটা বাচ্চার বয়স ০ থেকে ২৮ দিন, তখন তাকে বলা হয় নিওনেট, তখন তাকে বলা হয় নিওনেট, তখন তাকে বলা হয় নিওনেট। এরপরে যখন হচ্ছে ১ মাস থেকে ১২ মাস, হ্যাঁ ১ মাস থেকে ১২ মাস বয়স, তখন তাকে বলা হয় ইনফ্যান্ট, তখন তাকে বলা হয় ইনফ্যান্ট। এরপর আপনার হচ্ছে ১ বছর থেকে ৪ বছর অথবা ৫ বছর যখন কোনো বাচ্চার বয়স, তখন তাকে বলা হয় কি চিলড্রেন, তখন তাকে বলা হয় চিলড্রেন। মনে থাকবো? জি স্যার। ওকে, তাহলে আমরা এই রেশিওটা একটু খাতায় টুকে রাখবো, তাহলে হচ্ছে মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা মর্টালিটি ইন্ডিকেটর বলতে বুঝলাম মৃত্যু হার। মৃত্যু হারের এক্সাম্পল কি সিডিআর আছে, এক্সপেকটেশন অফ স্পেশাল ইনফ্যান্ট মর্টালিটি আছে, হ্যাঁ চাইল্ড ডেথ রেট আছে, হ্যাঁ তারপরে হচ্ছে আন্ডার 5 পপুলেশন মর্টালিটি আছে, অ্যাডাল্ট মর্টালিটি আছে, ম্যাটারনাল মর্টালিটি আছে, ডিসেপ্টিভ, এরকম কয়েকটা আছে। আপনি জাস্ট ৩টা এক্সাম্পল শিখেন তাহলেই হবে, বেশি শিখার প্রয়োজন নাই। ওকে, এরপর হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটর। মরবিডিটি মানে কি? মরবিডিটি মানে অসুস্থতা। মরবিডিটি মানে কি? অসুস্থতা। মরবিডিটি মানে কি? অসুস্থতা। হ্যাঁ আচ্ছা, এরপরে ২টা গুরুত্বপূর্ণ টার্ম আছে, একটা নাম হচ্ছে ইনসিডেন্স আর একটা নাম হচ্ছে প্রিভালেন্স। একটা নাম হচ্ছে ইনসিডেন্স আর একটা নাম হচ্ছে প্রিভালেন্স। ইনসিডেন্ট মানে হচ্ছে নিউ কেস, মানে হঠাৎ কইরা নতুন একটা রোগের আগমন ঘটছে, হ্যাঁ তার শরীরে বা সোসাইটিতে বা এই এলাকায় হঠাৎ করে রোগের একটা আগমন ঘটছে, হঠাৎ নতুন একটা রোগের আগমন ঘটছে, যেটা আপনি জানেন না বা আপনি যেটা সম্পর্কে কখনো শুনেন নাই, সেই কেসটাকে বলা হয় ইনসিডেন্ট কেস। যেরকম হঠাৎ করে আমাদের দেশে কি করোনা চলে আসলো, তাই না? তাহলে করোনা কি আসলে একটা ইনসিডেন্ট আছিল, বাট করোনা কিন্তু এখন ইনসিডেন্ট না, এখন একটা প্রিভালেন্স কেস। প্রিভালেন্স মানে কি? প্রিভালেন্স মানে হচ্ছে ওল্ড প্লাস নিউ মিল্লা যেই কেস, মনে করেন যে আগে থেকেই আপনার একটা সমস্যা ছিল, এখন আবার নতুন করে একটা সমস্যা আসছে, নতুন করে যে সমস্যাটা আসছে হঠাৎ করে, তখন সেটাকে বলা হয় ইনসিডেন্ট। আর ওই আগের সমস্যা বা পুরাতন সমস্যা মিল্লা বর্তমান সমস্যাটাকে বলা হয় প্রিভালেন্স। কথা বুঝতে পারছেন? জি স্যার। মানে ইনসিডেন্ট ইকুয়াল নিউ কেস, ইনসিডেন্ট ইকুয়াল নিউ কেস, আর প্রিভালেন্স ইকুয়াল ওল্ড প্লাস নিউ কেস, প্রিভালেন্স ইকুয়াল ওল্ড প্লাস নিউ কেস। কথা কি মনে থাকবো?
তাইলে আমরা গুরুত্বপূর্ণ টার্ম শিখলাম। মর্টালিটি মানে মৃত্যু হার, মরবিডিটি মানে অসুস্থতার হার। এরপর আমরা শিখলাম ইনসিডেন্ট মানে হচ্ছে নিউ কেস, প্রিভালেন্স মানে হচ্ছে ওল্ড প্লাস নিউ কেস। এরপর আমরা শিখছি নিওনেট মানে হচ্ছে যে বাচ্চার বয়স 0 থেকে 28 দিন। এরপর আমরা শিখছি ইনফান্ট মানে যার বয়স এক মাস থেকে 12 মাস পর্যন্ত। এরপর আমরা শিখছি চিলড্রেন যার বয়স 1 বছর থেকে 4 বছর বা 5 বছর পর্যন্ত। স্যার কথা পাশে clear? একটু লিখে দেন। স্যার বুঝছি স্যার। আপনি খাতায় নোট করে নেবেন, অসুবিধা কি? এই হচ্ছে ক্লাস রেকর্ড শুনে নোট করে নেবেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। আচ্ছা, ইনসিডেন্স এন্ড প্রিভালেন্স রেট, নোটিফিকেশন রেট, অথবা হঠাৎ করে একটা মহামারী ঘটলো, তখন হচ্ছে গভর্নমেন্ট বা হচ্ছে অথরাইজ পারসন আপনাকে বা সোসাইটি বা সবাইকে জানাবে যে এরকম রোগ হইতেছে, সবাই এইভাবে চলবেন, এরকম সচেতন থাকবেন। সেটা হচ্ছে নোটিফিকেশন রেট। কথা কি বুঝতে পারছেন? ওকে, জি। আচ্ছা, এরপরে ধরুন হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স রেট অ্যাট হেলথ সেন্টার। মানে হসপিটালে কতজন রোগী হচ্ছে, হসপিটালে কতজন রোগী ভর্তি হচ্ছে, হসপিটালের বাইরে আউটডোরে কতজন রোগী দেখতেছে, এটাকে বলা হয় অ্যাটেন্ডেন্স রেট। অ্যাডমিশন, রিঅ্যাডমিশন, টিচার্স রেট মানে কতজন ভর্তি হইলো, পুনরায় আবার কতজন হসপিটালে ভর্তি হইলো, অথবা কতজনকে আমরা ছাড়পত্র দিলাম। এটা হচ্ছে আপনার এই মানে এই রেটটার মাধ্যমে আমরা অসুস্থতার হারটাকে নির্ণয় করি। যে ধরেন আমরা যদি বলি এখন গভর্নমেন্ট হঠাৎ করে কালকে বললো যে বাংলাদেশে কতজন মানুষ হচ্ছে আপনার অসুস্থ, তখন হচ্ছে আপনি কি করলেন, বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে বলে দিলেন যে কালকে আউটডোরে কতজন রোগী হয়েছে। সকল হসপিটাল মিললা আমরা দেখলাম আউটডোরে বাংলাদেশ সকল হসপিটাল দেখলাম যে 50,000 না আরো বেশি হবে, 1 লাখ রোগী দেখছে। তাহলে 1 লাখ মানুষ কি অসুস্থ। এরপর আবার ধরেন হচ্ছে দেখলাম যে কতজন ভর্তি হয়েছে, দেখলাম যে 30,000 ভর্তি হয়েছে, তাইলে 1,30,000। এরপর আবার ধরেন হচ্ছে আপনার এই এলাকায় এই সমস্যা হচ্ছে, এই এলাকায় এই সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে রোগী ভুগতেছে, হ্যাঁ, এগুলো অথরাইজকে জানাইলাম। এরকম দেখলাম আরো 50,000, তাহলে 1,80,000। তারপরে দেখলাম যে আপনার এই আগে যে তথ্যগুলো আছিল, হ্যাঁ, ওই তথ্যগুলো সংগ্রহ করলাম। এরপর বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমরা খোঁজ নিলাম যে কতজন স্টুডেন্ট অনুপস্থিত অসুস্থতার জন্য। দেখলো যে না, 50,000 স্টুডেন্ট অনুপস্থিত অসুস্থতার জন্য। তাইলে এর মাধ্যমে কি আমরা সকল অসুস্থতার তথ্যগুলো খুঁজে পাইলাম না? এইটার মাধ্যমে আমরা এই মরবিডিটি ইন্ডিকেটর বা মরবিডিটি রেটটাকে বের করে, বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ডিসএবিলিটি রেট। ডিসএবিলিটি রেট মানে কি, যে অক্ষম, ধরুন হচ্ছে সে হাঁটতে পারে না, হ্যাঁ, কথা বলতে পারে না, অথবা কানে শুনে না, অথবা সে পাগল হয়ে গেছে, হ্যাঁ, মানে সে স্বাভাবিক সুস্থ জীবন লিড করতে পারতেছে না, তার বডি ফাংশন, আই সেন্স, সবকিছুই কি অ্যাবনর্মাল হয়ে গেছে, এটা হচ্ছে ডিসএবল। তো ডিসএবিলিটি রেটটা আপনার বের করার উপায় কি, বা এটার এক্সাম্পল গুলো কি? যেটা হচ্ছে আমরা তথ্য নিব হচ্ছে কতজন মানুষ, হ্যাঁ, রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি মানে সে হাঁটাচলা করতে পারে না। ব্যাড ডিসএবিলিটি মানে হচ্ছে বেডে শুয়ে আছে, চলতে পারে না, উঠতে পারে না। ওয়ার্ক লস ডেজ, তখন কথা অসুস্থতার জন্য হচ্ছে স্কুলে আসতে পারতেছে না, অথবা সে যে কাজ করে ওই জব করতে পারতেছে না, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার লিমিটেশন অফ মোবিলিটি, হ্যাঁ, ধরুন হচ্ছে এই যে কিনা ওয়াকার দিয়ে হাঁটতে হচ্ছে, সাপোর্ট দিয়ে হাঁটতে হচ্ছে, লিমিটেশন অফ অ্যাক্টিভিটি। অথবা ধরুন হচ্ছে যে না, তুমি 5 মিনিটের বেশি হাঁটতে মানে হাইটো না, বা 5 মিনিটের বেশি দৌড়ায় না, বা হচ্ছে একটু কথা বলতে পারছে, স্পষ্ট কথা, লিমিটেশন অফ অ্যাক্টিভিটি। তার মানে কি, তার অ্যাক্টিভিটি
লিমিট আছে, পরিপূর্ণ নাই। এগুলোর মাধ্যমে কি আমরা ডিসএবিলিটি রেটটাকে ফাইন্ড আউট করি, ঠিক আছে? আচ্ছা, নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর পর্যন্ত পুষ্টিজনিত যে ব্যাপারটা, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেশন। হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেশন মানে স্বাস্থ্য সেবাটা যে প্রোভাইড করতেছে এইটা। এরপরে হেলথ কেয়ার ইউটিলাইজেশন রেট, অর্থাৎ মনে করেন যে ইউটিলাইজেশন মানে ব্যবহারকৃত, কতটুকু ব্যবহার হয়েছে। মনে করেন যে আমি বললাম যে আমাদের গ্রামে একজন আয়সা বলল যে 1 লাখ টাকা লাগবে, তাহলে গ্রামের যত মানুষ আছে সকল মানুষকে আমরা ওষুধ ফ্রিতে দিতে পারবো, চিকিৎসা করাতে পারবো। এখন এর মধ্যে ধরুন হচ্ছে 1 লাখ টাকা আমি দিলাম, দেওয়ার পরে ধরুন হচ্ছে সাপোজ 85,000 টাকা খরচ হয়েছে, আর 15,000 টাকা খরচ হয় নাই বা লাগে নাই। তাহলে এটা কি 15,000 টাকা কি 1 লাখের মধ্যে 85,000 টাকা কি ইউটিলাইজ হইলো। অর্থাৎ ধরুন হচ্ছে এই আমাদের দেশে কতজনকে আমরা ম্যানেজ করতে পারতেছি, কতজনকে প্রোভাইড করতে পারতেছি, এটা হচ্ছে ইউটিলাইজেশন। সোশ্যাল এন্ড মেন্টাল হেলথ ইন্ডিকেটর, অতএব ধরুন হচ্ছে এই যে দেখবেন যে কিছু না হইলে, হ্যাঁ, যে জরিনা মনে করেন যে জরিনারে মনে করেন যে কি না রহিম পাইছে না, না পায়া, হ্যাঁ, জরিনার বাপেরে জরিনা মানে হচ্ছে জরিনার বাপ জরিনা অন্য কোথাও বিয়া দিয়েছে, এরপর মনে হয় রহিম যাইয়া বাসায় বিষ খেয়ে মেরে গেছে। অথবা মনে করেন যে একজনের সাথে আরেকজনের মনে করেন যে, আচ্ছা আমি একটা বাস্তব কথা বলি, একটা বাস্তব উদাহরণ দেই। ঢাকা এসটির একটা মেয়ে, নাম ছিল হচ্ছে আপনার কি নাম ছিল, মিম। মেয়েটার বাসা আমাদের মুক্তাগাছায় ছিল। ঢাকা এসটিতে ফার্মেসিতে ভর্তি হয়েছে এবং আমাদের সেশনে। তো আমি জানি না যে ও হচ্ছে হচ্ছে প্রথম জানতাম না, পরে 1-1.5 বছর পরে জানতে পারছি। এরপর আপনার হচ্ছে আপনার হঠাৎ করে একদিন শুনি যে মেয়েটা মারা গেছে। আপনার ডিপ্লোমা ফাইনাল ইয়ার দিতে পারছি কিনা আমার সঠিক জানা নাই। কেন মারা গেছে? মেয়েটা ফেনীর একটা ছেলের সাথে রিলেশনশিপ করতো। তো ওদের হয়তো 2-2.5 বছরের রিলেশনশিপ ছিল। আপনার এরপর হচ্ছে সামহাও কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, মেয়েটা ওটার জন্য আত্মহত্যা করে। ক্যান ইউ ইমাজিন বর্তমান যুগে হচ্ছে এরকম হয়? মানে মেয়েটা আব্বার হচ্ছে আপনার একজন টিচার ছিল, সহজ সরল ছিল আর কি, মেয়েটা অনেক বেশি আবেগী ছিল। তো বর্তমান যুগে এরকম মেয়ে হয় বা এরকম সিরিয়াস থাকে, একটা মানুষ চলে গেছে কারণ আমার জীবনটাও দিয়ে দিব, মানে এটা কল্পনা করতে পারি না, বাট এটা কিন্তু আসলেও আছে আমাদের সোসাইটিতে। তাহলে তার মেন্টাল হেলথ কতটা মানে অ্যাবজর্বড হয়েছে, কতটা নিমগ্ন হয়েছে, যার কারণে সে কিন্তু হচ্ছে আপনার করছে, অ্যাক্সিডেন্ট করছে, সুসাইড করছে। এটা কিন্তু মেন্টাল হেলথের উপর ডিপেন্ড করে। অর্থাৎ মানসিক ভাবে যদি আপনি ভালো না থাকেন তাহলে কিন্তু আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন, হ্যাঁ। সো এটা অবশ্যই সিরিয়াস একটা ইস্যু। আচ্ছা, এরপর প্রিভালেন্স অফ ভায়োলেন্স এন্ড ক্রাইম ইন দ্য কমিউনিটি। হ্যাঁ, বর্তমান দেখবেন ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক বেশি গুজব ছড়ানো হয়, বিভিন্ন ধরনের হচ্ছে ভায়োলেন্স, হিংসা, বিদ্বেষ ছড়ানো হয়, এগুলো থেকে রক্ষা হতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর। এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর মানে পরিবেশগত। তো আপনার পরিবেশ ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সুস্থ থাকবেন না, তাই না? এটা আর কি বলছে সোশিও ইকোনমিক ইন্ডিকেটর। অর্থাৎ আর্থ সামাজিক অবস্থা যে আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে আলটিমেটলি ভালো হেলদি লাইফ লিড করতে পারবেন না। হ্যাঁ, এই জিনিসগুলোই এটা বুঝাইছে। তো সেই ক্ষেত্রে এখানে এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই। ইন্ডিকেটর অফ হেলথ, জাস্ট এই পয়েন্ট গুলো মনে রাখবেন: মর্টালিটি ইন্ডিকেটর, মরবিডিটি ইন্ডিকেটর, ডিসএবিলিটি রেট, নিউট্রিশন স্ট্যাটাস ইন্ডিকেটর, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর, হেলথ কেয়ার ইউটিলাইজেশন রেট, social and mental health indicator, environmental indicator, socio-economic indicator, health policy indicator, quality of life indicator। ঠিক আছে? তারপরে social indicator, basic need indicator, health for all indicator, minimum
ডেভেলপমেন্ট গোলস ইন্ডিকেটর, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিকেটর। মনে থাকবো এখানে 16টাই আছে, কমপক্ষে 12টা পয়েন্ট আপনাকে মুখস্থ রাখতেই হবে। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার রবিন ভাইয়া যে একটা চ্যাপ্টার করা ছিল ওটা কি আর করাবেন না? ওটা তো শেষই হয় নাই। রবিন কি পড়াইতেছিল? স্কেলেটাল সিস্টেম, ব্লাড এবং হচ্ছে বডি ফ্লুইডস, এইটা অ্যানাটমি ভাই ওটা পড়াইতেছিল ব্লাডের ব্লাড বডি ফ্লুইড। রবিন হচ্ছে আপাতত পড়াবে না, রবিনের পরীক্ষা শেষ হোক, সামনে রবিনের পরীক্ষা, তো পরে ওরে দেখ ওই চ্যাপ্টার ক্লাস নেওয়া বনে অসুবিধা নাই। হ্যাঁ, আমরা অন্য চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ইন্ডিকেটর অফ হেলথ বুঝলাম, এটা আমরা পড়বো। আচ্ছা, এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যার নাম হচ্ছে IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট, মনে করেন যে আপনার হচ্ছে একটা বছরে, হ্যাঁ, প্রতি 1000-এ কতজন এক মাস থেকে 12 মাস বয়সী শিশু মারা গেল, এটাকে বলা হয়, এটার হারটাকে নির্ণয় করা, এটাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট। কথা বুঝতে পারছেন? আমি আবার বলি, ইনফ্যান্ট বলতে কি বোঝায়? আমরা শিখছি ইনফ্যান্ট বলতে বোঝায় যার বয়স 1 মাস থেকে 12 মাস, এটাকে বলা হয় ইনফ্যান্ট। এই 1 মাস থেকে 12 মাস বয়সী কতজন বাচ্চা আপনার হচ্ছে মারা গেল, হ্যাঁ, এটাকে বলা হয় IMR। দেখি কারা আসছে। দাঁড়ান, একটু অপেক্ষা করেন। যেটা আমরা বলতেছিলাম যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট বলতে কি বোঝায়? ইনফ্যান্ট বলতে বোঝায় 1 মাস থেকে 12 মাস বয়স পর্যন্ত যেই বাচ্চা। তো ওই 1 মাস থেকে 12 মাস বয়সী কতজন বাচ্চা, মনে করেন যে প্রতি 1000-এর মধ্যে 1 বছরে কতজন বাচ্চা মারা গেল, এইটার হারটাকেই ইনফ্যান্ট মর্টালিটি রেট বলে। কথা কি বুঝতে পারছেন? সহজ না? জি স্যার। ওকে, আচ্ছা দেখি এখানে ডেফিনেশনটা কি বলছে, দেখেন। ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ দ্য রেশিও অফ ডেথ আন্ডার 1 year of age in a given year to the total number of lived birth in the same year, usually expressed as a rate per 1000 lived birth। অর্থাৎ মনে করেন যে 1000 জীবিত বাচ্চা যাদের বয়স কত, যাদের বয়স 1 মাস থেকে 12 মাস, এই 1000 জীবিত বাচ্চা যাদের বয়স 1 মাস থেকে 12 মাস, এদের মধ্যে 1 বছরে কতজন বাচ্চা মারা গেল, এটার হারটাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট। কথা কি বুঝতে পারছেন? এইখানে খুব সুন্দর করে ডেফিনিশনটা দেওয়া আছে।
যে ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ দ্য রেশিও, অনুপাত অফ ডেথ, মৃত্যুর অনুপাত আন্ডার 1 ইয়ার, 1 বছরের মধ্যে, অফ এজ ইন গিভেন ইয়ার, মানে একটা বছরের মধ্যে, টু টোটাল নাম্বার অফ লিভ বার্থ, মানে সকল জীবিত বাচ্চা, ইন দ্য সেম ইয়ার, ওই বছরের মধ্যে, ইউজুয়ালি এক্সপ্রেস অ্যাজ এ রেট পার 1000 লিভ বার্থ। অতএব একটা বছরে প্রতি 1000 শিশু, মানে জীবিত শিশুর মতো কতজন মারা যাইতেছে, এটা রেটটাকে ইনফ্যান্ট মর্টালিটি রেট বলে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপর আপনাকে জানতে হবে সিএমআর, চাইল্ড মর্টালিটি রেট, এমএমআর, ম্যাটারনাল মর্টালিটি রেট। সেম ডেফিনিশন, সেম কথা। চাইল্ড মর্টালিটি রেটের কথা আসলে যার বয়স 1 থেকে 4 বছর, আর ম্যাটারনাল মর্টালিটি রেট বলতে কি বোঝায়, যেই মা বাচ্চা কনসিভ করছে, সেই বাচ্চা কনসিভ পারপাসে যেই মা মারা যায় সেটাকে বলা হয় ম্যাটারনাল মর্টালিটি রেট। মানে সে ধরুন হচ্ছে বেবি কনসিভ করছে, বেবি কনসিভ করার পর ধরুন তার চরম রক্ত শূন্যতা ছিল, অথবা তার এক্লাম্পসিয়া বা খিঁচুনি ছিল, হ্যাঁ, অথবা ধরুন হচ্ছে তার শরীরে অনেক বেশি পুষ্টি অসুবিধা ছিল, হ্যাঁ, অথবা ধরুন সে হচ্ছে তার মানে যে বেবিটা, হ্যাঁ, বেবিটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওজন অনেক ভালো আছে, কিন্তু মা হচ্ছে অনেক হ্যাংলা পাতলা, হ্যাঁ, এরকম ছিল। অথবা ধরুন হচ্ছে ওই মায়ের হচ্ছে ইতিপূর্বে ধরুন 2টা সিজার করছে বা 3টা সিজার করছে, এখন সিজার করার মতো অবস্থা নাই, হ্যাঁ, অথবা ধরুন হচ্ছে এই যে এই টাইপের পারপাসে, মানে বাচ্চা জন্ম দেওয়ার পারপাসে যদি কোনো মা মারা যায় তখন সেটাকে বলা হয় ম্যাটারনাল মর্টালিটি রেট। তাহলে চাইল্ড মর্টালিটি রেট বলতে বোঝায় যে প্রতি 1 বছরে প্রতি 1000 শিশু যাদের বয়স 1 থেকে 4 বছর, যাদের বয়স 1 থেকে 4 বছর, ওদের ওইরকম জীবিত 1000 শিশুর মধ্যে 1 বছরের মধ্যে কতজন মারা গেল, এটাকে বলা হয় চাইল্ড মর্টালিটি রেট। আর ম্যাটারনাল মর্টালিটি রেট কি, ডিউরিং প্রেগন্যান্সি কমপ্লিকেশন, মানে আপনার হচ্ছে জন্মদান পারপাসে বা হচ্ছে প্রেগনেন্ট হওয়ার কারণে, হ্যাঁ, যদি কোনো মা মারা যায় তখন সেটাকে বলা হয় ম্যাটারনাল মর্টালিটি রেট। এবং যদি ধরুন হচ্ছে সাপোজ একটা মা বাচ্চা জন্ম দিছে, এখন সে ধরেন হচ্ছে বাচ্চার বয়স 40 দিন হয়ে গেছে, কিন্তু মা এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কারণে তার মানে অনেক বেশি হচ্ছে রক্তক্ষরণ হয়েছে, অথবা অনেক বেশি খিচুড়ি হয়েছিল, হ্যাঁ, যার কারণে সে আইসিইউতে ভর্তি, মানে এরকম কোনো কারণে যদি মারা যায় তাহলে সেটাকে ম্যাটারনাল মর্টালিটি বলা হয়। অর্থাৎ একটা বাচ্চা জন্মদান দেওয়ার পারপাসে, অর্থাৎ ধরুন হচ্ছে আজকে একটা মা বেবি কনসিভ করছে, আজকে এইখান থেকে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে তার পেটে রাখছে, এরপর বাচ্চাটা হইছে, হওয়ার পরেও বাচ্চাটার বয়স 42 দিন, এই পর্যন্ত যদি কোনো মা মারা যায় তখন সেটাকে বলা হয় ম্যাটারনাল মর্টালিটি রেট। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, ক্রিস্টাল। তাইলে আমরা বেশি পড়া দিব না, বেশি চাপ দিব না। IMR, CMR, MMR, তিনটার ডেফিনেশন at any cost, at any cost আপনাকে মুখস্থ করতে হবে, এবং আপনার হচ্ছে ইন্ডিকেটর অফ হেলথ, এবং হচ্ছে ডিটারমিনেন্ট অফ হেলথ, ডাইমেনশন অফ হেলথ, হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনাকে আবার পুনরায় দেওয়া হলো, এবং ডেফিনেশন অফ হেলথ এই পর্যন্ত পড়া আপনার আবার পুনরায় দেওয়া হইলো, কারণ যেহেতু কালকে অনেকে পড়াটা কমপ্লিট করতে পারে নাই, এর কারণে আমি বেশি বাড়াবো না, এই পর্যন্তই আপনাদের পড়া। বাট কালকে যে কোনো মূল্যে এই পড়াগুলো মাথার মধ্যে নিয়ে পরে ক্লাসে উপস্থিত হইতে হবে। যদি কথার কথা কেউ ভুল কইরাও পড়া না শিখেন তাহলে কিন্তু 250 পাওয়ার ট্যাবলেট খাওয়ার জন্য রেডি থাকেন। দুইটাই প্রফিটেবল, নয় পড়া মাথায় নেবেন, নতুবা 250 পাওয়ার ট্যাবলেট খাবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। মনে থাকবো? জি স্যার, ইনশাআল্লাহ দোয়া করেন। জি স্যার, অবশ্যই দোয়া করি। আমি আমার স্টুডেন্টদের জন্য অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি
এতে শুধু আপনার প্রফিটেবল হবেন ব্যাপারটা এরকম না, আমি নিজেও প্রফিটেবল হব। আমি নিজেও হচ্ছে এটা নিয়ে অনেক বেশি প্রাউড করতে পারবো যে আল্লাহর রহমতে আমার স্টুডেন্ট সুপার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আবার আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন ক্লাসে। হ্যাঁ।